বাবরি মসজিদ অনুদান এবং রাজ্যের সাম্প্রতিক প্রশাসনিক নির্দেশিকা ঘিরে ফের বিস্ফোরক মন্তব্য করলে নিজের জালে নিজেই ফাঁসলেন শুভেন্দু অধিকারী। খেপেছে পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু সম্প্রদায়। ঈদের আগেই গদি হারাতে চলেছে শুভেন্দু। এদিকে আজ মুসলিমদের একশনে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী একসাথে পদত্যাগ করে মুসলিম এবং হিন্দুরা এক হয়ে আজকে আক্রমণ করে ভারতের রাস্তায় ধ্বংসলীলা এই মুহূর্তে। पुलिस नागरिक को खड़ा भी नहीं होता, पुलिस जुल्म कर रहा है, पुलिस जुल्म कर रहा है, पुलिस গো মাতাকে পাড়া যাবে না, তাহলে বিহারে তো ফিরে গড়ো দিতে পারতো মোদি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। দর্শক এইখানে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী সাহেব পদত্যাগ করে রাষ্ট্রপতি এবং স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেয়। এইখানে নরেন্দ্র মোদীও কিন্তু কথা মতো কাজ। আজ থেকে জনতার দরবার শুরু মুখ্যমন্ত্রী। সল্টলেকে বিজেপি দপ্তরে মুখ্যমন্ত্রীর জনতার দরবার। মুখ্যমন্ত্রীকে নিজেদের অসুবিধার কথা জানাতে মানুষের ভিড়। সকাল 10টা বাজার কিছু আগেই সল্টলেকে নিজের দলীয় দপ্তরে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার এসেছে ঠিক আছে, আমরা মানছি ভালো করি, কিন্তু কিছুদিন আলাদা 2 মাস পরে এই নিয়মটা চালু করতে হবে, তাহলে কারোর কোনো ক্ষতি হতো না। এই যে সরকার পাল্টা বা সরকার ভালো, সবার ভালোর জন্য তো আমরা করলাম। আমাদের স্বামী তো পাগল হয়ে যাবে, না নয় বাড়ি ছাড়তে হবে, না ওদের আত্মহত্যা করতে হবে, তখন এবার আমরা আরো কি করব? কুরবানি হবে কি হবে না এখনো পর্যন্ত ঠিক হয়নি। আমরা নিশ্চয়ই চাইবো মুসলিম এরিয়ায় কুরবানি হোক। ভারতে হিন্দুরাও চাচ্ছে এখন কুরবানি হোক। ভারতের মধ্যে আজকে নতুন একটা পরিস্থিতি হয়, হিন্দু মুসলিম এক হয়ে সরাসরি সরকার পতনের ডাক দেয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পরই মুসলিমদের কুরবানি নিষিদ্ধ করেছিল এবং এইটাকে কেন্দ্র করে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে তুলপার পরিস্থিতি হয়েছিল। অসংখ্য ঘটনা গত এক সপ্তাহ ধরে ঘটতেছে। আজকে বিশাল একটি ঘটনা ঘটে, নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী ভয়াবহ একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, এমনকি অসংখ্য মানুষ পদত্যাগ করে এদের সাথে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ভারতের অবস্থা এবং জনগণের অ্যাকশন সবকিছু দেখানোর চেষ্টা করবো একটি ভিডিওতে। গো মাতাকে পাড়া যাবে না, তাহলে বিহারে তো ফিরে গড়ো দিতে পারতো মোদি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। দর্শক, কল্পনা করুন একটা সাধারণ মুসলিম পরিবারের সকাল। বাবা তার ছেলে মেয়েদেরকে নিয়ে বাজারে যাচ্ছেন কোরবানির গরু কিনতে, কিন্তু তাদের চোখে ভয়, হাত কাঁপছে, কারণ তারা জানেন বাজার থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ঘিরে ধরতে পারে, গরু ছিনিয়ে নিতে পারে, মারধর করতে পারে, এমনকি পুলিশের হাতে তুলে দিতে পারে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আজ পশ্চিমবঙ্গের বাস্তবতা। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথমবার এককভাবে ক্ষমতায় আসার পর মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা আজ চরম হুমকির মুখে। কোরবানির ঈদুল আজহা যখন দরজায় কড়া নাড়ছে, তখন মুসলিম ভাই বোনেরা ভয়ে কাঁপছে। তারা তাদের ধর্মীয় কর্তব্য পালন করতে চান, কিন্তু উগ্র গোষ্ঠীগুলো তাদের সেই অধিকার কেড়ে নিচ্ছে। আর সেই অত্যাচারের ফলে হিন্দু খামারি আর ব্যবসায়ীরাও আজ লোকসানের গর্তে পড়ে গেছেন। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মোদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মোদি খেয়ে। আজ আমরা এই পুরো ঘটনাগুলো খোলাখুলি তুলে ধরবো, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে একটা রাজনৈতিক পরিবর্তন মুসলিমদের জীবনকে দুঃস্বপ্ন বানিয়ে দিয়েছে। 2026 সালের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে। কেন্দ্রে আর রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। অনেকে বলছিলেন এবার উন্নয়ন আসবে, শান্তি আসবে, কিন্তু বাস্তবে যা ঘটেছে তা সম্পূর্ণ উল্টো। নির্বাচনের পর থেকেই রাজ্য জুড়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো বেপরোয়া হয়ে উঠেছে। তারা গোহত্যা বন্ধের নামে মুসলিমদের ধর্মীয় উৎসবকে টার্গেট করেছে, গরু পরিবহন আর বিক্রিতে বাধা দিচ্ছে, বাজার থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে মুসলিম ক্রেতাদের ঘিরে ধরছে, গরু জোর করে ছিনিয়ে নিচ্ছে, মারধর করছে, অপমান করছে এবং পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছে। এই ভয়াবহ হুমকির কারণে মুসলিম ভাইয়েরা এবার কোরবানির পশু কিনতে সাহসী পাচ্ছেন না। তারা বলছেন, আমরা শুধু ধর্মীয় নিয়ম মেনে কোরবানি করতে চাই, কিন্তু পথে যদি উগ্রবাদীরা হামলা করে তাহলে আমাদের পরিবারের নিরাপত্তা কোথায়? আমাদেরও তো প্রাণ আছে, সন্তান আছে। এই অত্যাচারের মুখে আমরা কিভাবে এগোবো? এই ভয়ের পরিবেশ সরাসরি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করছে। ঈদুল আজহা তাদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই উৎসবে পশু কুরবানি তাদের বিশ্বাসের অংশ, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর উগ্র গোষ্ঠীগুলো এতটাই শক্তি পেয়েছে যে মুসলিমদের এই অধিকার আজ লুট হয়ে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলা, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, নদিয়া, সব জায়গায় একই ঘটনা।
মুসলিম ক্রেতারা বাজারে গিয়ে গরু দেখছেন কিন্তু কিনতে সাহস পাচ্ছেন না, কারণ বাড়ি ফেরার পথে যে কোনো সময় উগ্রবাদীরা হামলা চালাতে পারে। পুলিশও এই অত্যাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে মুসলিমদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, আমরা তো কারো ক্ষতি করছি না, আমরা শুধু আমাদের ধর্ম পালন করতে চাই। কিন্তু এই সরকার আর তার সমর্থক গোষ্ঠীগুলো আমাদের সেই স্বাধীনতাও কেড়ে নিচ্ছে। এই অত্যাচারের সবচেয়ে বড় শিকার মুসলিম সম্প্রদায় হলেও এর প্রভাব পড়েছে হিন্দু খামারি আর গরু ব্যবসায়ীদের উপরও। তারা ঋণ নিয়ে গরু পালন করেছিলেন, কোরবানির মৌসুমকে ভরসা করে বছরের আয়ের বড় অংশ আশা করেছিলেন। কিন্তু মুসলিম ক্রেতারা ভয়ে গরু কিনতে না আসায় তাদের গরু বিক্রি হচ্ছে না। অনেক খামারি 5 লাখ 6 লাখ টাকার লোন নিয়ে বিপদে পড়েছেন। ব্যাংকের লোকজন বাড়িতে এসে দাঁড়াচ্ছেন, লোন শোধ করতে বলছেন। তারা বলছেন, আমরা তো হিন্দু, গরুকে মা বলি, কিন্তু এই ব্যবসা দিয়েই আমাদের সংসার চলে। এখন কেউ কিনছে না, আমাদের সন্তানদের মুখে অন্ন জোটাবো কি করে? রাতে ঘুম আসে না, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। অনেকে এমন অবস্থায় আছেন যে আত্মহত্যার কথাও ভাবছেন। একজন খামারি বলছেন, যদি কোনো প্রতিকার না হয় তাহলে আমি গরিব মানুষ কোথায় যাব? আমাদের তো জমি জায়গা নেই যে বেচে লোন মেটাবো। কিন্তু দর্শক বন্ধুরা, এই লোকসানের মূল কারণ কি? এটা মুসলিমদের উপর চলা এই উগ্র অত্যাচার। উগ্র গোষ্ঠীগুলো মুসলিম ক্রেতাদের ভয় দেখিয়ে গরু কেনা বন্ধ করে দিচ্ছে, ফলে খামারিরা বিক্রি করতে পারছে না। এই গোষ্ঠীগুলোর পেছনে যে রাজনৈতিক মদদ আছে তা স্পষ্ট। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা এখন গদিতে বসে আছেন। তারা কি করছেন? তারা উগ্রবাদীদের আরো বেপরোয়া করে তুলেছেন। গরিব মুসলিমদের ধর্মীয় অধিকার কেড়ে নিয়ে রাজ্যের শান্তি নষ্ট করছেন। তারা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন, কিন্তু আজ মুসলিম ক্রেতাদের ভয় দেখিয়ে খামারিদেরও রুজি কেড়ে নিচ্ছেন। এটা কোন ধর্মের নামে চলছে? এটা কি হিন্দু ধর্ম? না, এটা উগ্রতার নামে মানুষের অধিকার লুটের খেলা। মুসলিম ভাইরা আজ খোলাখুলি বলছেন, আমরা গরু কিনে বাড়ি নিয়ে যেতে পারছি না, পথে উগ্রবাদীরা ঘিরে ধরলে কি করব? পুলিশ ধরবে বলেও ভয় করছে। আমাদের ধর্মীয় উৎসব পালন করার অধিকার কোথায়? এই পরিস্থিতিতে তারা কোরবানির পশু কিনতে অনাগ্রহ দেখাচ্ছেন, আর এর ফলে পশুর হাটগুলো ফাঁকা হয়ে গেছে। খামারিরা গরু নিয়ে বসে আছেন, কিন্তু ক্রেতা নেই। চাষের কাজও বন্ধ হয়ে যাচ্ছে। গরু বিক্রির টাকা দিয়েই তো তারা বীজ সার কিনতেন। এবার সেই টাকা না আসায় পুরো গ্রামীণ অর্থনীতি ধাক্কা খাচ্ছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, কোরবানির মৌসুমে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। এবার সেই চক্র ভেঙে গেলে রাজ্যের অর্থনীতিতে বড় ক্ষতি হবে। এই সংকটের মূলে আছে মুসলিমদের উপর চলা সুসংগঠিত অত্যাচার। উগ্র গোষ্ঠীগুলো গরু জবাই বন্ধের নামে মুসলিমদের টার্গেট করছে। তারা জানে কোরবানির সময় মুসলিমরা গরু কিনবেন, তাই তারা পথ আটকে দিচ্ছে। এটা শুধু গরুর ব্যবসা নয়, এটা মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই গোষ্ঠীগুলোকে যেন সবুজ সংকেত দেওয়া হয়েছে, ফলে মুসলিমরা আজ ঘর থেকে বেরোতেও ভয় পাচ্ছেন। দেখুন, রাজ্যে প্রশাসনিক পালাবদল হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী হিসেবে বেশ কিছু কঠোর স্টেপ তাকে নিতে দেখা যাচ্ছে। যেরকম আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, আমার কাছে একটা নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকার কপি আমার কাছে রয়েছে এবং বাংলায় সেটাকে ট্রান্সলেট করা, এবং এই নির্দেশিকায় কি কি বলা হয়েছে সেটা আপনাদের একটু বলার চেষ্টা করব। আমার কাছে যদি মানে পিসিআরে আমি রিকোয়েস্ট করব এই নির্দেশিকাটা যদি থাকে তাহলে একটু দেখাবার জন্য। আমরা দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ নবান্ন, মানে নবান্নের তরফ থেকে জারি করা একটা নির্দেশিকা। সেখানে পশু হত্যা, মানে আমাদের পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 সংক্রান্ত অনুসরণীয় নির্দেশিকা, মানে 1950 মানে 1950 সালের পশু হত্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত যে আইনটা, তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কি কি নির্দেশ দিয়েছে তার একটা নির্দেশিকা আমার হাতে রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী আসার পরই এত কঠোর স্টেপ নিচ্ছেন, এবং কোথাও কোথাও হয়তো এটাও মনে হতে পারে, অলরেডি এই নিয়ে আলোচনাও শুরু হয়ে গিয়েছে, যে একটি বিশেষ সম্প্রদায়ের কে টার্গেট করে বা একটি বিশেষ সম্প্রদায়ের ওপর কি এই কঠোর মনোভাবটা বিশেষ করে দেখানো হচ্ছে। আমরা এই আইনি দিকগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শেখ সেলিম রহমান। আমি সরাসরি সেলিম সাহেবের কাছে যাব। আপনাকে স্বাগত সেলিম সাহেব। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। এই যে 1950-এর মানে যখনই সরকারের পালাবদল হয়, তখনই তো একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা একটা সার্বিকভাবে সারা রাজ্যে একটা আলোচনার জায়গা তৈরি হয়।
কিন্তু এই যে 1950-এর যে পশু হত্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন, সেটা তো আজকের নয়, মানে 2026-এ এসে হলো এরকম নয়, 1950-এর। এবারে সেটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কোন অ্যাডমিনিস্ট্রেশন কিরকম মানছে সেটা বা কিরকম মানছে না সেইটা আলোচ্য বিষয়। আমি একটু আপনার কাছে এই আইনি দৃষ্টিভঙ্গিটা একটু জানার চেষ্টা করব। এই যে আইনগুলো সম্পর্কে, পশু হত্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত যে আইন বা অন্যান্য যে আইনগুলো রাজ্যে বলবৎ রয়েছে, আজ থেকে নয়, স্বাধীনতার পর থেকে, স্বাধীন ভারতের সময় থেকেই যে যে আইনগুলো রয়েছে, একটু যদি একটু প্রাথমিক একটা মানে ওভারভিউ আমাদের দিয়ে দেন। দেখুন, পশু হত্যা শুধু আমাদের দেশে বলে নয়, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে মানুষ শাকাহারী এবং অবভিয়াসলি মানুষ প্রাণীও খায়, মাংসাশী। হ্যাঁ, মাংসাশী। সহজেই মাংসাশী যখন, তার প্রত্যেকটা কিছুর সামাজিকভাবে তার আইন তৈরি হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে রুল এবং গাইডলাইন তৈরি হয়েছে। এই যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আমাদের ভারতবর্ষে দেখুন, ভারতবর্ষ দুটো পার্টে আমরা দেখতে পারি। একটা হচ্ছে সামগ্রিকভাবে ভারতবর্ষে কি আইন রয়েছে, আর একটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো অ্যামেন্ডমেন্ট রয়েছে কিনা। এই দুটো বিষয় নিয়ে আমরা ডিসকাস করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে ভারতবর্ষেও যে আইন এবং সেটা পশ্চিমবঙ্গেও লাগু হচ্ছে, সেই আইনে কিন্তু অনেক আগে থেকেই বলা আছে প্রকাশ্য স্থানে কোনোভাবে কোনো স্লটিং করা বা প্রাণী হত্যা করা, এবং শুধু তাই নয়, যে প্রাণী মানুষের খাদ্যের জন্য হত্যা করা হবে তারও প্রিভেনশন অফ টর্চার অন দ্যাট অ্যানিমেল অ্যাক্ট আছে। যে সেই প্রাণীকে আমি হত্যা করব বলে তার মানে তার আগে মারধর করব, তাকে খেতে দেব না, এটা করা যাবে না। তো স্বভাবতই এগুলোর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আইন এসছে। ভারতবর্ষে অলরেডি আইন ছিল, আছে, পশ্চিমবঙ্গেও আছে, যে প্রকাশ্য স্থান কোনোভাবে প্রাণী হত্যা করা যাবে না। তার জন্য ডেজিগনেটেড বিভিন্ন জায়গা আছে, সরকার বিভিন্নভাবে ডেজিগনেটেড জায়গা তৈরি করবে, সেখানে প্রাণী হত্যা হবে। আমি রিলিজিয়াস পারপাসটাতে পরে আসছি, স্লটার হাউস যেগুলো হয়, একদম স্লটার হাউস, কসাইখানা, তারপরে রিলিজিয়াস পারপাসটাতে আসছি বা কতটা রিল্যাক্সেশন করা যেতে পারে, এগুলোর একখানা সাবজেক্ট ম্যাটার রয়েছে। তো সেখানে কিভাবে করা হবে, কারণ রাস্তায় আমি মনে করলাম মানুষ মাংসাশী আর আমি একটা ছাগল মাঝ রাস্তায় আমি বলি দিতে বা জবাই করতে শুরু করলাম, সেটা কোনো সভ্য দেশে হয় না এবং পৃথিবীর কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও হয় না। কথা মতো কাজ, আজ থেকেই জনতার দরবার শুরু মুখ্যমন্ত্রী। সল্টলেকে বিজেপি দপ্তরে মুখ্যমন্ত্রীর জনতার দরবার। মুখ্যমন্ত্রীকে নিজেদের অসুবিধার কথা জানাতে মানুষের ভিড়। সকাল 10টা বাজার কিছু আগেই সল্টলেকে নিজের দলীয় দপ্তরে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রীদের নিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন মুখ্যমন্ত্রী। আমরা মানে উনি যে আমাদেরকে এই সময়টুকু দিয়ে আমাদের কথাটা শুনেছেন, এটাতেই আমরা অনেকটা বেশি স্বস্তি অনুভব করছি। আমরা ইএসআই কন্ট্রাকচুয়াল এমবি স্কিমের স্টাফ নার্স, 2019-এর পর থেকে ওখানে কোনো পার্মানেন্ট রিক্রুটমেন্ট নেই। এমত অবস্থায় 2023 এবং 25 সালে আমরা যেরকমভাবে পার্মানেন্ট স্টাফ নার্সরা ইন্টারভিউর মাধ্যমে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ঢোকে, আমরাও সেই রকমই ইন্টারভিউ উইথ ডকুমেন্ট ভেরিফিকেশন দিয়েই ঢুকেছি। 2023 সাল থেকে আমরা নির্লসভাবে অ্যাজ আ পার্মানেন্ট স্টাফ নার্সদের মতনই ডিউটি করে যাচ্ছি। উনি যেটা বলেছেন সমকাজে সমবেতন, সেটা আমরা পাচ্ছি না, কারণ 2023 সাল থেকে আমাদের স্যালারি একই জায়গাতে আটকে আছে। তো আমরা ওই জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি যাতে উনি ব্যাপারটা দেখেন। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। হিন্দল, আর কিছুক্ষণের মধ্যে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে জনতার অভিযোগের কথা শুনছেন জনতার দরবারে। একেবারেই কথা অনুযায়ী কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সল্টলেকের যে অফিস রয়েছে সেখানে কিন্তু জনতার দরবারে হাজির হয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং শশী অগ্নিহোত্রী। তাদের দুজনকে সঙ্গে নিয়েই কিন্তু জনতার দরবার শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সেই অফিসে কিন্তু একাধিক মানুষের ভিড়, প্রচুর মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে এসেছেন, যেগুলো তারা ব্যক্ত করতে পারছিলেন না। পূর্বের যে সরকার, সেই সরকারে যেগুলো সমাধান হয়নি, সেই একাধিক যে সমস্যা, সেই সমস্যার যাতে সমাধান হয়, সেই কারণে নতুন যে সরকার গঠন হয়েছে বিজেপি সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তারা তা ব্যক্ত করছেন। তুমি দেখাবো, অভিজিৎ দাসকে বলবো দেখাতে। ঠিক এখান থেকেই একে একে যারা এসছেন দেখা করতে তারা কিন্তু ওপরে যাচ্ছেন, যেখানে কিন্তু সেই দরবার বসেছে, যে দরবারে মুখ্যমন্ত্রী ছাড়াও লকেট চট্টোপাধ্যায় এবং শশী অগ্নিহোত্রী তারা রয়েছেন। তারা কিন্তু সমস্ত অভাব অভিযোগ ব্যক্ত করছেন এবং সেগুলো কিভাবে সমাধান করা যায়, কোন দফতরে পাঠিয়ে সেটা সমাধান, সমস্ত বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি সেই অভিযোগ করতে আসা মানুষজনকে বুঝিয়ে দিচ্ছেন এবং কি কি পদক্ষেপ নিতে হবে সেটাও কিন্তু তিনি বলে দিচ্ছেন। সঙ্গে তার সহকারী হিসাবে রয়েছেন লকেট চট্টোপাধ্যায় এবং শশী অগ্নিহোত্রীও। গোটা পরিস্থিতিতে জনতার দরবার, এই জনতার দরবার সামনে রাখার একটাই কারণ এবং সোমবার থেকে তিনি সেটা শুরু করবেন বলেছিলেন, কেননা বহু মানুষের বহু অভিযোগ রয়েছে, বহু সমাধান দীর্ঘদিন হয়নি, শুধু দিনের পর দিন তারা ঘুরে গিয়েছেন, কিন্তু কিভাবে তাদের মুক্তি সেটা কিন্তু তারা বুঝে উঠতে পারেনি। কিন্তু অবশেষে একটা আলোর দিশা কিন্তু তারা পাচ্ছেন এই জনতার দরবারের মাধ্যমে। একেবারে হিন্দল, এই সল্টলেকের বিজেপি দপ্তরের বাইরে কিন্তু প্রচুর মানুষের ভিড়। নতুন মুখ্যমন্ত্রীকে তারা নিজেদের অভিযোগের কথা জানাতে এসেছেন, কি বলেছেন শোনাবো।
স্যার কিছু ভাববেন বা আমাদের পজিটিভলি আমরা কিছু মানে আশা রাখছি, আমরা খুবই আশা রাখছি যে আমরা সেই সুযোগটা নিশ্চয়ই এর আগে কোনোদিনও বলতে সুযোগ পেয়েছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী? আমরা চেষ্টা করেছি অনেক জায়গায়, কিন্তু সেই সদুত্তর আমরা কোথাও থেকে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।